আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছ, এখন তো এসএসসি পরীক্ষা চলতেছে। এর পরের বছর যারা এসএসসি পরীক্ষা দিবে অথবা বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়তেছ এবং দশম শ্রেণীতে পড়তেছ, তারা বাংলা কিভাবে পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, এই বিষয়ে আজকে তোমাদেরকে কিছু বলবো এবং কিছু সাজেশন দিব যে কীভাবে তোমরা বাংলা পড়বে। আমি এই কথাগুলো বলবো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, কারণ আমিও নবম দশম শ্রেণী পার করে এসেছি এবং আমার কাছে যা মনে হয়েছে আজকে আমি তা তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের মধ্যে যারা নবম শ্রেণীতে উঠবে বা নবম শ্রেণীতে আছো, প্রথমে তারা এই বাংলা বইয়ের, এটা আমার বাংলা বই, আমি 2020-এ তখন নবম শ্রেণীতে উঠেছিলাম। এটা 2020-এর বই। তো আমি আমার বই থেকে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে পড়বে। তো তোমরা তোমাদের সূচিপত্রে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো দেওয়া থাকবে, এই অধ্যায়গুলো থেকে তোমরা তোমাদের যদি নবম দশম শ্রেণী মিলিয়ে সর্বমোট যদি গদ্য যদি তোমাদের কথার কথা যদি 15টা থাকে, পদ্য যদি 15টা থাকে, এর ভিতর থেকে তোমাদের সিলেবাসে এসএসসি পরীক্ষার জন্য 10টা গদ্য থাকবে এবং পদ্য অর্থাৎ কবিতা থাকবে 10টা। কিন্তু তোমাদের বইয়ে আরও অনেক গদ্য এবং কবিতা দেওয়া থাকবে। আমার এই বইয়ে 31টা গদ্য দেওয়া আছে এবং 32টা কবিতা দেওয়া আছে। এর ভিতর থেকে দেখো আমি হাইলাইট করে রেখেছি, হাইলাইট কলম দিয়ে যেগুলো হাইলাইট করে রেখেছি এবং এসএসসি লিখেছি, ওইগুলো আমার এসএসসি পরীক্ষাতে ছিল। এখন মূল কথা হচ্ছে তোমরা কীভাবে পড়বে। তোমরা যদি কম পড়ে বা যতটুকু প্রয়োজন ততটুকু পড়ে যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাদের যে গদ্যগুলো আছে, প্রথমে আমি ডাইরেক্ট এসএসসি পরীক্ষা কীভাবে ভালো করা যায় এটাই বলবো। নবম দশম শ্রেণীর যে গদ্যগুলো আছে, গদ্যগুলো থেকে তোমাদের যদি 10টা গদ্য থাকে, এর ভিতর থেকে অর্ধেক অর্থাৎ 10টার অর্ধেক 5টা, অন্তত 5টা গদ্য হলেও তোমরা কাভার দেওয়ার চেষ্টা করবে। অনেকের ক্ষেত্রে দেখা যায়, আমার ক্ষেত্রেও এরকম হয়েছে যে আমরা স্কুলে বা প্রাইভেটে যখন পড়া দিই তখন প্রথম 2-3 অধ্যায় ওইগুলাই বেশি রিডিং পড়ি। দেখা যায় যে অনেক ক্ষেত্রে কোনো গদ্য 2-3 বার 4-5 বারও আমরা রিডিং পড়ে ফেলি এবং এর পাশাপাশি ওই প্রথম অধ্যায়গুলা, যেমন সাপোজ এখানে ধরো প্রথম অধ্যায় সুবা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। ধরো অনেকের ক্ষেত্রে দেখা যায় এই অধ্যায়টা অনেকবার পড়ে, গল্পটা এই অধ্যায় থেকে যত নৈবিত্তিক এবং সৃজনশীল আছে এগুলা পড়ে শেষ করে, কিন্তু দিন শেষে দেখা যায় যে তবে এগুলা শেষ করে যে নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করে না। দেখা যায় যে এই সুবা, তারপরে 2য় নম্বরে বই পড়া, 3য় নম্বরে মাটির বিপু, ধরো এই 3টে অধ্যায় তোমার একেবারে পুরো শেষ করতে গিয়ে দেখা যায় যে বাকি অধ্যায়গুলো আর পড়া হয় না। এই 3টে অধ্যায় ধরো পড়তে গেলে, সাপোজ এই 3টে অধ্যায় পড়তে গেলে তোমার দেখা যায় যে 2 বছর চলে যায়, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিছু পড়া হয় কিছু হয় না। দিন শেষে প্রস্তুতিটা তোমার সহজ ও বড় হয়ে যায়। এখন মূল কথা হচ্ছে তোমরা কীভাবে পড়বে। তোমাদের যখন অর্ধবার্ষিক পরীক্ষায় যে অধ্যায়গুলো থাকবে ওইগুলো থেকে তুমি চেষ্টা করবে ম্যাক্সিমাম কম করে 2টা, যদি পারো 3টে অধ্যায় টাচ করার জন্য 3টে অধ্যায়ের একটা ধারাবাহিকতা রেখে তোমার নৈবেত্তিক এবং সৃজনশীল শেষ করবে। শুধু একটা অধ্যায় নিয়ে পড়ে থাকলে হবে না। যেমন তুমি সুবাটা ধরো তুমি 10 দিন পড়লে, সুবা থেকে নৈবেত্তিক পড়লে, এর পাশাপাশি
তুমি সৃজনশীলও পড়লে। এর পাশাপাশি তুমি আবার সুভা গল্পটাও পড়লে। সুভা গল্পটা বেশি পড়ার দরকার নেই, তুমি বুঝে বুঝে শুধু একবার পড়বে। আর গল্প পড়ার আগে তুমি তোমার যেমন আমরা যদি সুভা গল্পটাতে যাই, এই তো সুভা গল্প। তুমি সুভা গল্পটা পড়ার আগে কি করবে, তুমি লেখক পরিচিতিটা একবার পড়ে নিবে, মুখস্থ করার কোনো দরকার নেই। তারপরে তুমি শব্দার অর্থগুলো বুঝে বুঝে পড়বে একবার, মুখস্থ করার দরকার নেই। তারপর তুমি পাঠ পরিচিতিটা পড়ে নেবে। হয়তো আমার সাজেশন ভুল হতে পারে, কিন্তু আমার কাছে সঠিক মনে হয়েছে, সেই জন্য আমি বলছি। যাদের কাছে ভালো লাগবে তারা আমার সাজেশন মানবে, আর যাদের কাছে ভালো লাগবে না তাদের কাছে যেটা সঠিক মনে হয় ওইভাবে তোমরা পড়বে। তবে যদি আমার এই সাজেশনে কারো যদি একটু উপকার হয়, তাহলে আমি মনে করবো যে আমার এই ভিডিও বানানোটা সার্থক হয়েছে। তোমরা পাঠ পরিচিতি পড়ার পরে তোমরা এবার ডাইরেক্ট গল্পে চলে যাবে। এবার গল্পটা পড়বে, সুভা গল্পটা একবার মনোযোগ দিয়ে পড়বে, বেশি পড়ার দরকার নেই। তারপর তুমি অনুশীলনীর নৈবিত্তিক পড়বে, তারপর সৃজনশীলটা পড়বে। আমরা দেখা যায় যে সৃজনশীলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এখানে আবার কথা আছে। ক নাম্বার, এটা হচ্ছে সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন জ্ঞানমূলক। তোমরা ক নাম্বার প্রশ্নটা একেবারে মুখস্থ করে ফেলবে। খ নাম্বার এটা অনুধাবন, ওইটাও মুখস্থ করে ফেলবে। তবে পুরোপুরি মুখস্থ যদি না হয় বারবার পড়ার পরেও, তাহলে শুধু এটা নিয়ে পড়ে থাকলে চলবে না। যতটুকু সম্ভব তুমি সময় দিবে, বেশি সময় দেওয়ার দরকার নেই। তারপর ঘ হচ্ছে সৃজনশীল। অনেকের ক্ষেত্রে দেখা যায় ঘ একেবারে মুখস্থ করে ফেলে। তো এই মুখস্থ করতে গিয়ে দেখা যায় যে একটা সৃজনশীল শিখতে শিখতে কারো এক সপ্তাহ 10 দিনও লেগে যায়। আমি এই কথাই বলবো, তোমরা এই বোকামি কেউ করো না। তোমরা জ্ঞানমূলক মুখস্থ করবে, অনুধাবন পড়বে, মুখস্থ করার চেষ্টা করবে, মুখস্থ না হলে নাই। তবে মূলত কি বলেছে এটা তোমরা মনে রাখতে পারলেই হবে। তারপর তোমরা যে সৃজনশীল প্রশ্ন আছে ঘ আর গ, তোমার এই দুইটা প্রশ্ন উদ্দীপকটা ভালো করে বুঝে বুঝে পড়বে। তারপরে গাইড থেকে তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলা বুঝে বুঝে পড়বে, একটু মুখস্থ করার চেষ্টা করবে। তবে একেবারে হ্যাফজো মুখস্থ করার কোনো দরকার নেই। আর এটাতে মূলত কি বলেছে, আর তুমি যে গল্পটা পড়তেছ, সুভা হোক যে কোনো গল্পটার সাথে এইটার মূলত সম্পর্কটা কি বুঝিয়েছে, এটা একটু বোঝার চেষ্টা করবে। আর একটু ভালো করে কয়েকবার রিডিং আর একটু মুখস্থ করার চেষ্টা করলে আমার কাছে মনে হয় এনাফ। তোমরা সৃজনশীল প্রশ্ন একটাতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় দেবে, এর বেশি সময় দেওয়ার দরকার নেই। এর ভিতরে যতটুকু সম্ভব কাভার দিবে। আবার এখানে কথা আছে, তুমি শুধু গটা নিয়ে পড়ে থাকলেই হবে না, গটাও যতটুকু সম্ভব পড়বে, এর পাশাপাশি ঘটাও পড়বে। এইভাবে তোমরা অর্ধবার্ষিকের জন্য যদি 5টা অধ্যায় থাকে, তোমরা অন্তত 3টা অধ্যায় টাচ করবে। আর এর পাশাপাশি তোমরা যে গাইডের মধ্যে যে নৈবিত্তিক আর সৃজনশীল আছে, এর ভিতরে একটা ধারাবাহিকতা এবং সামঞ্জস্য রাখবে। যদি তোমরা নৈবিত্তিক 10টা শিখো, তাহলে নৈবিত্তিক 10টার সাথে একটা সৃজনশীল পড়ে ফেলবে। আর নৈবিত্তিকগুলো একেবারে মুখস্থ হ্যাফজো করে ফেলতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যদি গাইডের মধ্যে নৈবিত্তিক পড়তে যাও, অনুশীলনী নৈবিত্তিক পড়ার পরে তোমরা প্রত্যেক গাইডের লাস্টে একটা পরীক্ষার মতো করে তোমার কিছু নৈবিত্তিক আর সৃজনশীল দেওয়া থাকে, ওইখান থেকে প্রথমে ওই নৈবিত্তিকগুলো শিখে ফেলবে। তারপর তোমাদের বোর্ডে যে নৈবিত্তিকগুলো এসেছে ওইগুলো শিখে ফেলবে। তারপর তোমার যদি সময় থাকে 10-15 দিনের ভিতরে একটা অধ্যায় 10-15 দিনের বেশি সময় দেওয়ার দরকার নেই। যদি দেখো যে না আমি 10 দিনের ভিতরে কাভার দিতে পেরেছি, তারপর তোমরা ধারাবাহিকভাবে যে নৈবিত্তিকগুলো আছে গাইডে ওইগুলো পড়বে। এইভাবে তোমরা গদ্য থেকে অর্ধবার্ষিকে 3টা অধ্যায় টাচ করার বা পড়ার চেষ্টা করবে অন্তত। আমি এই কথাগুলো বলছি যারা টপ স্টুডেন্ট বা ভালো মেধাবী তাদের জন্য বলছি না। প্রত্যেক ক্লাসে কিছু দুর্বল স্টুডেন্ট থাকে,
যারা তেমন একটা পড়াশোনা করতে চায় না, আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, কীভাবে তোমরা অল্প পড়ে একটা ভালো রেজাল্ট বা মানসম্মত একটা রেজাল্ট করে পাশ করতে পারো। এবার আসি কবিতায়। তোমরা কবিতাও সেম অর্ধবার্ষিকে অন্তত 2টা অথবা 3টা অধ্যায় তোমরা কভার দেওয়ার চেষ্টা করবে। কবিতার ক্ষেত্রেও সেম, তোমরা কবিতাটা বুঝবে, প্রথমে লেখক পরিচিতি পড়বে, তারপরে কবিতার পাঠ পরিচিতি পড়বে। যেমন দেখো, এখানে আমি একটা কবিতা বের করেছি, এটা আমাদের এসএসসি পরীক্ষায় ছিল, বঙ্গবাণী আব্দুল হাকিম। প্রথমে আব্দুল হাকিম হচ্ছে কবি পরিচিতিটা পড়ে নেবে, তারপরে কবিতা পড়ার আগে তোমরা পাঠ পড়ে শব্দার্থগুলো বুঝে বুঝে পড়ে নিবে, মুখস্থ করার দরকার নেই। তারপর পাঠ পরিচিতিটা বুঝে বুঝে পড়বে, মুখস্থ করার দরকার নেই, 2বার পড়ে নিলেই হবে। তারপর কবিতাটা বুঝে বুঝে 2বার পড়বে, শেষ। তারপরে এই কবিতা থেকে তোমরা অনুশীলনী নৈবৃত্তিগুলো শিখবে, সৃজনশীল প্রশ্নটা শিখবে। তারপর তোমরা এর পাশাপাশি 10-15 দিন সময় দেবে একটা কবিতায়, এর বেশি সময় দেওয়ার দরকার নেই। আর স্কুলে কী পড়াচ্ছে স্কুলের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবে। তারপরে তোমরা এই বঙ্গবাণী কবিতার গাইড থেকে নৈবৃত্তিক শিখবে, সৃজনশীল শিখবে। নৈবৃত্তিকের পাশাপাশি সৃজনশীল শিখবে, শুধু একটা নিয়ে পড়ে থাকলেও চলবে না। নৈবৃত্তিকে আমি বলেছি যে প্রথমে লাস্টের এগুলো শিখবে, আমি তোমাদেরকে গাইডের মধ্যে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একাদশ শ্রেণীর গাইড। আসলে আমার নবম দশম শ্রেণীর গাইডগুলো বিক্রি করে ফেলেছি, তো এই জন্য তোমাদেরকে একাদশ শ্রেণীর এটা থেকে দেখাচ্ছি। তাহলে ধরো এখানে আমি একটা অধ্যায় বের করব, এইটা হচ্ছে প্রথম অধ্যায়, যেমন বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন। এই অধ্যায়ের তোমরা যদি দেখো লাস্টে কিছু তোমার নৈবৃত্তিক থাকে, এই তো এখানে যেমন যাচাই ও মূল্যায়ন এরকম তোমার 30টা বা 15টা এরকম নৈবৃত্তিক থাকবে। তোমার নৈবৃত্তিকগুলোর আবার এইখানে আমার এই বইতে অপর পৃষ্ঠায় উত্তর দেওয়া আছে নৈবৃত্তিকগুলোর, যেমন ওই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরমালা দেখতে পাচ্ছ। আর এখানে নিচে আবার বৃত্ত দিয়েছে, আমি অবশ্য বৃত্তগুলো ভরাট করিনি, আমি এমনি এগুলো শিখে নিয়েছি। তোমরা এরকম প্রত্যেক অধ্যায়ের শেষে যে যাচাই ও মূল্যায়ন নামে একটা প্রশ্ন ব্যাংক থাকে, ওইখানের বহু নির্বাচনী প্রশ্নগুলো আগে শিখে ফেলবে। তারপর এখানে যাচাই মূল্যায়নের সৃজনশীল দরকার নেই, শুধু এটা বহু নির্বাচনী ক্ষেত্রে বলেছি। তারপর তোমরা এই অধ্যায়ের 30 এখানে আবার তোমরা যে নৈবৃত্তিগুলো শিখবে, তোমাদেরকে আরেকটা জিনিস বলি, তোমরা এখান থেকে 30টা একসাথে শেখার দরকার নেই, শুধু বাংলা নিয়ে পড়ে থাকলে চলবে না। এর পাশাপাশি তোমরা একটা রুটিন করে নেবে, রুটিন অনুযায়ী পড়বে। প্রত্যেকগুলো বইয়ের মধ্যে আবার একটা শৃঙ্খলা রাখতে হবে, ধারাবাহিকতা রাখতে হবে, শুধু একটা বই নিয়ে পড়ে থাকলে চলবে না। রুটিন অনুযায়ী তুমি সপ্তাহে তোমার বইগুলোকে 2 ভাগ করে নেবে, এক ভাগে ইংরাজি সহ কিছু বই রাখবে, আর এক ভাগে গণিত সহ, যদি সম্ভব গণিত সপ্তাহে 6 দিন করার চেষ্টা করবে। তুমি 2 ভাগ করে নিয়ে প্রথম ভাগে যে বইগুলো আছে ওইগুলো 3 দিন তুমি পড়বে। তো ওই প্রথম ভাগের যে বইগুলো, ওই বইগুলো সবগুলো তুমি টাচ করার চেষ্টা করবে, সবগুলো থেকে কিছু না কিছু প্রতিদিন পড়বে। তাহলে তোমার একটা চর্চা থাকবে, ধারাবাহিকতা থাকবে। তারপর 3 দিন পড়ার পরে প্রথম সপ্তাহের পরের 3 দিন তুমি যে বইগুলো রুটিনে লিখেছ ওই বইগুলা পড়বে, সবগুলো বই পড়ার চেষ্টা করবে, আধা ঘন্টা করে হোক 1 ঘন্টা করে হোক, কিছু না কিছু পড়বে। আর সেমভাবে প্রত্যেকটা বইয়ের ভিতরেও আবার কিছু নিয়ম মেনে পড়বে, যেমন প্রত্যেকটা অধ্যায়ে তুমি 10 থেকে 15 দিনের বেশি সময় দেওয়ার দরকার নেই, আবার স্কুলের সাথে মিলিয়ে পড়বে। আবার
প্রাইভেটেও যা পড়ায় তাও পড়বে। এর পাশাপাশি যদি সম্ভব হয় তোমরা ইউটিউবে ক্লাসও করবে। আর এর পাশাপাশি অনেক কোর্স আছে, তোমার একটা সাবস্ক্রিপশন ফি দিয়ে কোর্স কিনতে হয়। যদি সম্ভব হয়, তোমাদের যদি এই অ্যাবিলিটি থাকে, তোমরা কোর্স কিনে কোর্সও করবে। শুধু একটা নিয়ে পড়ে থাকলে চলবে না, সব কিছু করতে হবে। এটা রাতারাতি তুমি ভালো কিছু করা সম্ভব নয়। তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, তুমি প্রথম দিন থেকেই 9-এ ওঠার পর থেকে বড় ভাইদের সাথে, তোমার এলাকায় যে বড় ভাইরা আছে, তোমার থেকে যে বড়, তোমার উপরের ক্লাসের যে বড় ভাইরা আছে তাদের থেকে কিছু সাজেশন নিবে, পরামর্শ নিবে। আর তুমি প্রথম দিন থেকে তুমি অফলাইনে পড়বে, প্রাইভেটে পড়বে, স্কুলে পড়বে। যদি 9-10 এসএসসিতে ভালো করতে চাও, তারপর তুমি ইউটিউবে ক্লাস করবে। ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে। তুমি যদি ইচ্ছা করো তোমার পুরো একাডেমিক জীবন তুমি শুধু ইউটিউব থেকে ক্লাস করে, ফ্রি ক্লাস করে শেষ করে দিতে পারো। কিন্তু তাহলে আর কোর্স কেনার কি দরকার? তবে এখানে একটা কথা আছে, তুমি যদি কোর্স কিনো, এই জিনিসটা আমিও ফেস করেছি। এখন আমি নিজেও, আমার কাছে মনে হচ্ছে আমি একটা ভুল করেছি, আমারও আরও অনেক কোর্স কেনার দরকার ছিল। তুমি যদি কোর্স কিনে কোর্সে পড়ো, তাহলে ওইখানে তোমার পড়াটা একটা গোছালো থাকে, একটা ডিসিপ্লিনের ভিতরে থাকে। আর তুমি যদি ইউটিউবে ক্লাস করো, তোমার গুরুত্ব থাকবে না, কারণ তুমি ওইখানে ফ্রি ক্লাস পাইতেছো। আর তুমি যদি একটা কোর্স কিনো, কিছু টাকা খরচ করো, তাহলে তোমার গায়ে লাগবে। তুমি যদি ক্লাস না করো, তখন অন্তত তোমার মাথায় এটা আসবে যে আমি টাকাগুলো দিলাম, এখন যদি আমি ক্লাস না করি টাকাগুলো তো অপচয় হবে। এই জন্য তখন তোমার মাথায় এটা আসার কারণে হয়তো বা তুমি মনোযোগ দিয়ে পড়বে বা ক্লাস করবে। আর তুমি যদি ভালো ছাত্র হও, মনোযোগী হও, তাহলে তুমি অবশ্যই করবে। তো আমার সাজেশন হলো তুমি বাড়িতে পড়বে, প্রাইভেট পড়বে, স্কুলে পড়বে, এর পাশাপাশি ইউটিউবে ক্লাস করবে। তারপর তুমি যদি সম্ভব হয় কোর্স কিনে পড়বে। তোমাকে মাল্টি কথা একটা আছে না, তোমাকে মাল্টি ট্যালেন্ট অর্জন করতে হবে। সব দিক থেকে পড়তে হবে। সব দিক থেকে পড়লে একসময় দেখবে যে তুমি অনেক কিছু জানো। যেমন একটা কথা আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে পাহাড় পর্বত সমুদ্র অতল। এরকম তুমি পড়তে থাকবে, দেখবে যে এক সময় গিয়ে তুমি কি শিখেছ এটা একদিনে তুমি উপলব্ধি করতে পারবে না। ওয়ান ডে, একদিন তুমি উপলব্ধি করতে পারবে যে তুমি অনেক কিছু শিখেছ। যেমন আমি যদি সাপোজ তোমাকে বলি, 9-10 বছরটা হচ্ছে 2 বছর। তুমি প্রথম দিন থেকে যদি পড়া শুরু করো, তুমি 2 বছর পরে যখন এসএসসি পরীক্ষা দিবে, এই সবগুলো একসাথে করে চালিয়ে যাবে, দেখবে যখন এসএসসি পরীক্ষা দিবে দেখবে তোমার ঝুলিতে অনেক কিছু আছে, অনেক মেধা আছে। তুমি নিয়মিত যদি প্র্যাকটিসে থাকো, চর্চা থাকো, তুমি অনেক ভালো করতে পারবে। যাক, আমি অন্যদিকে চলে গেছি, ওইদিকে না গিয়ে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, মূল কথায় আসি। এবং কথা হচ্ছে তোমরা এইভাবে পড়বে, নৈবিত্তিকগুলো পড়ার পরে তোমরা সৃজনশীল পড়বে। এইখানে তোমরা 10টা নৈবিত্তিক পড়বে, একটা সৃজনশীল শিখবে, তারপরে আর 10টা পড়বে, আরেকটা সৃজনশীল পড়বে, আর 10টা পড়বে, আরেকটা সৃজনশীল। তাহলে এখানে মোট 30টা নৈবিত্তিক। তুমি 30টা নৈবিত্তিকের পাশাপাশি তোমার 3টা সৃজনশীলও পড়া হয়ে গেল। তাহলে এইভাবে তুমি পড়বে। আর আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা এসএসসির জন্য কীভাবে পড়বে। এখানে তো আমি অনেক কিছুই বললাম, অনেক কিছুই তোমার মিস করে বললাম। আরেকটা ভিডিওতে ধারাবাহিকভাবে তুমি এসএসসির প্রস্তুতি কীভাবে নেবে, কীভাবে পড়লে এসএসসিতে ভালো রেজাল্ট, বা যারা পড়াশোনা মনোযোগী বা কম পড়ে ভালো রেজাল্ট করতে চাও বা কম পড়ে পাস করতে চাও, কীভাবে কম পড়ে পাস করা যায়, বা কীভাবে তুমি অল্প পড়ে যতটুকু প্রয়োজন ততটুকু পড়ে একটা ফার্স্টের রেজাল্ট, মানসম্মত রেজাল্ট করতে পারো, ওই সম্পর্কে ভিডিও দেব। তো আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।